আমরা এখন জলের উপর নিজেদের ঘরে বসে আছি, কোনো ভয় নেই, চিন্তা নেই। এটা শুধু একটা ঘর নয়, এটা আমাদের সম্মিলিত চেষ্টার ফল, আমাদের ঐক্যের প্রতীক। রতনের বুদ্ধি আর তোমাদের পরিশ্রম আজ আমাদের বাঁচিয়ে দিল। সব কিছু তো আমার এই ছোট্ট মাটার, ওর চোখ দিয়ে তো আমরা নতুন করে স্বপ্নটা দেখেছিলাম। আজকের দিনটা খুব ভয়ঙ্কর, এমন তুফান আমি জীবনেও দেখিনি। আল্লাহ জানে কার কপালে কি আছে। হারুন সর্দার আর তার লোকেরা তো এখনো নৌকার উপরেই আছে, তাদের কি হবে? বাঁচাও, বাঁচাও, আমাদের নৌকা ডুবে গেল, আমাদের বাঁচাও। এ তো সর্দার সাহেবের গলা। এই পানি কি আর থামবে না? ঘরের ভেতরটাই তো আস্তে আস্তে পুকুর হয়ে গেল। আর কতক্ষণে কাঠের উপর পাথরের মতো বসে থাকা যায়? গা হাত পা সব ধরে গেল। আমার কোনো লক্ষণ তো দেখছি না। নদীর গর্জন শুনেছো? মনে হচ্ছে যেন পুরো গ্রামটাকে টেনে নিয়ে যাবে। আকাশটা যেন ফুঁসে উঠেছে। অমন অলক্ষণে কথা মুখে আনতিনি, কিন্তু আমার চিন্তা হচ্ছে খাটটা নিয়ে। রাত্রিবেলা ঘুমের মধ্যে যদি একদিকে কাত হয়ে পড়ে, তখন আমরা কোথায় যাব? সোজা জলের মধ্যে। মা, আমার খুব খিদে পেয়েছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আয় মা, আমার কাছে আয়। এই তো পুটলিতে দুটো শুকনো মুড়ি আছে, তাই খা এখন। পানি কমলে তোকে গরম ভাত রেঁধে দেবো। হ্যাঁ, শুধু মুড়ি? আমাদের কপালে কি শুকনো মুড়ি ছাড়া আর কিছু নেই? গোলায় যে ধানটুকু ছিল সব তো এই হাঁটু জলের নিচে পচে কাদা হয়ে গেল। আমার স্বাদের গরু দুটো যে কোন স্রোতে ভেসে গেল তারও কোনো চিহ্ন পেলাম না। সব শেষ হয়ে গেল মুক্তা, আমি একটা আস্ত অপদার্থ। এমন করে বলো না, এখানে তোমার কি করার আছে? যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আমরা কিভাবে বাঁচবো সেটা ভাবো। কি ভাববো? মাথা তো কাজ করছে না, চারদিকে শুধু জল আর জল। সর্দারের উঁচু নৌকার দিকে একবার তাকিয়ে দেখেছো? কেমন রাজা বাদশার মতো বসে আছে। তার লোকেরা খাচ্ছে, যাচ্ছে, গল্প করছে, আর আমরা আমাদের মতো গরিব মানুষ মরছে না বাঁচছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। একবার গিয়ে বলবে, ঝিনুকের মুখের দিকে তাকিয়ে যদি একটু দয়া হয়, যদি নৌকার এক কোণে আমাদের একটু জায়গা দেয়। না, মরে যাব, তবু ওই অহংকারের লোকটার কাছে আমি মাথা নত করতে পারবো না। সে সাহায্য করবে না, শুধু সবার সামনে অপমান করবে। বলবে, ইরে রতন, বড় বড় কথা তো খুব বলতি, নীতির বড়াই করতি, এখন এলি তো আমার পায়ের পড়তে। না মুক্তা, না খেয়ে মরে যাও ভালো, তবু হারুন সর্দারের করুণা আমি চাইবো না। বাবা, আবু কাকা আর তার বউ তো লুচি সীমার কাছে তাহলে মাছ পেতেছে, আমরা ওকে ওখানে যাব? না মা, অত উঁচু ডালে তোকে নিয়ে উঠবো কি করে? সাপের ভয় আছে, তাছাড়া ওই ঝড়ে ওই ডালে বা কতক্ষণ টিকবে? এই বন্যায় এখন কিছুই বিশ্বাস নেই। তাহলে কি হবে আমাদের? এভাবে কি তিলে তিলে মরবো? জানি না, কিচ্ছু ভাবতে পারছি না। মাথাটা কেমন গোতা হয়ে গেছে, শুধু কানের মধ্যে জলের শোষ গর্জন। মেয়েটার দিকে তাকিয়ে দেখো, কেমন চুপ করে বাইরে থেকে তাকিয়ে আছে। ভয় হয়তো ওর মুখের কথাও হারিয়ে গেছে। ওর মনের ভেতর কি চলছে কে জানে। এই বয়সে ওর তো মাঠে ঘাটে ছুটে বেড়ানোর কথা, আর ও কিনা দেখছে আমাদের এই মরণ খেলা। নিয়তি। আমি ভাবছিলাম গ্রামের মসজিদের ইমাম সাহেব তো খুব ভালো মানুষ, তার কাছে গেলে কি কোনো উপায় হবে না? তিনি তো সর্দারকে বললে শুনতেও পারে। ইমাম সাহেবের নিজের বাড়ি তো জলের তলায়। উনি নিজেই তো অন্য একটা নৌকায় কোনো মতে আশ্রয় নিয়েছেন। উনি সর্দারকে বলার সাহস পাবেন না। এই গ্রামে এখন হারুন সর্দারের কথাই আইন। তার মানে সব পথে আমাদের জন্য বন্ধ। বাবা, বাবা, ওই দেখো কি সুন্দর। কি হয়েছে মা, অমন করে চেঁচাচ্ছিস কেন? সাপ খোপ দেখলি নাকি? না বাবা, সাপ না। ওই যে দেখো, কতগুলো সবুজ পাতা একসাথে কেমন ভেসে যাচ্ছে, একটার সাথে আরেকটা লেগে আছে, একটুও ডুবছে না। মনে হচ্ছে যেন সবুজ একটা বিছানা পেতে কেউ নদীতে শুয়ে আছে। ওগুলো তো কচুরিপানা, সারা বছরই তো নদীতে ভাসে, ওতে এত অবাক হওয়ার কি আছে? যা, ওদিক থেকে সরে আয়, পা দুটো জলে ডুবাস না, ওতে কত ময়লা। বাবা, ওরা যদি না ডুবে তাহলে আমরা কেন ডুবে যাচ্ছি? আমাদের ঘরটা তো ডুবে গেল, কিন্তু ওই কচুরিপানাগুলো তো ডুবছে না। ওরা হালকা তাই বাসে, আমাদের ঘর ভারী তাই ডুবে যায়। তাহলে আমরা কি কচুরিপানার উপর একটা হালকা ঘর বানাতে পারি না, বাঁশ দিয়ে? তাহলে তো আমাদের ঘরটা ওদের মতো
কচুরিপানা ডোবে না, ভাসে। হাওরের মানুষ ধাপ বানায়, সবজি চাষ করে। যদি ফসল ফলে তাহলে ঘর কেন নয়? কি হলো তোমার? কিসব আবল তাবল বকছো? মেয়ের কথায় কি তোমার মাথা খারাপ হলো? তা মাথা খারাপ হয়নি, মাথা খুলে গেছে। আমাদের ঝিনুক, ও ও শুধু একটা প্রশ্ন করেনি, ও আমাদের বাঁচার পথ দেখিয়ে দিয়েছে। কিসের পথ? কচুরি পানের উপর ঘর বানানোর কথা বলছো? তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে? মানুষ শুনলে যে হাসতে হাসতে পেটে খিল ধরিয়ে ফেলবে। হাসুক, সারা দুনিয়া আমার বিরুদ্ধে হাসুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মুক্তা, জলের উপর আমাদের একটা বাড়ি ভেসে আছে। আমরা আর ডুববো না, আমরা ভাসবো। এসব স্বপ্ন দেখা ছাড়ো, বাস্তবতা দেখো। আমরা একটা ডুবন্ত ঘরে খাটের উপর বসে আছি, আর তুমি জলের উপর বাড়ি বানানোর স্বপ্ন দেখছো। এটাই বাস্তবতা হবে মুক্তা, আমি এটাকে সত্যি করে ছাড়বো। চলো, আমি এখনই গ্রামের সবাইকে আমার পরিকল্পনার কথা বলবো। যারা বাঁচতে চায় তারা আমার সাথে আসবেই। ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা সবাই আমার কথা মন দিয়ে শুনেন। এভাবে বসে থেকে একে অপরের মুখে দিয়ে তাকিয়ে কোনো লাভ হবে না। আমাদের নিজেদের বাঁচার পথ নিজেদেরই তৈরি করতে হবে। কি পত্রে রতন? সাত্বিকে ডাঙ্গায় ওঠার কথা বলছিস? সে তো কয়েকশো মাইল দূর। না রফিক ভাই, ডাঙ্গায় আমাদের যেতে হবে না। আমরা এই জলের উপরে আমাদের নতুন গ্রাম বানাবো। জলের উপর গ্রাম? মাথা ঠিক আছে তো তোর রতন? বন্যার জলে বোধহয় তোর মাথাটাও ভিজে গেছে। না চাচি, আমার মাথা ঠিকই আছে। আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমরা সবাই মিলে নদী থেকে কচুরিপানা টেনে আনবো। কচুরিপানা এক জায়গায় জড়ো করে আমরা একটা বিশাল ভাসমান জমি তৈরি করব, যাকে বলে ধাপ। ধাপ? ধাপ্পাবাজি করা জায়গা পাসনি রতন? সেই ধাপের উপর আমরা বাঁশ আর কলাপাতার ঘর বানাবো, আমাদের নিজেদের ভাসমান বাড়ি। জল যত বাড়বে আমাদের বাড়িও তত উপরে ভাসবে। আমাদের আর ঘর ছাড়ার ভয় থাকবে না। আশ্রয় খোঁজার জন্য কারো দয়ার দিকে তাকিয়ে থাকতে হবে না। থাম, তোর এই পাগলামি এবার থামাবি রতন। আমি জীবনে অনেক পাগল দেখেছি, কিন্তু তোর মতো এমন আস্ত পাগল দেখিনি। কচুরি পানার পর মানুষ ঘর বাঁধে? আরে ও তো দুদিনেই পচে গলে জলের নিচে তলিয়ে যাবে, সাথে তোদেরও নিয়ে ডুববে। ঠিকই বলেছেন সাহেব। ও গ্রামের মানুষকে নিয়ে জলে ঝাঁপ দিতে চায়, নিজে তো মরবেই, বাকি তোরা মারবে। না সর্দার সাহেব, এটা ডুববে না। আমি জানি হাওড় অঞ্চলের মানুষ এভাবেই ভাসমান খেতে ফসল ফলায়। কচুরিপানা যখন স্তরে স্তরে জমে পচে যায়, তখন সেটা আরো শক্ত হয়ে মাটির মতোই হয়ে যায়। ওটা একটা জ্যান্ত দ্বীপের মতো কাজ করে। জ্যান্ত দেব? তোর কিচ্ছা কাহিনী শোনাতে এসেছিস এখানে? তুই একটা মূর্খ চাষা, তুই আমাদের জ্ঞান দিবি? আরে এই বিপদে আমি আমার নৌকা দিয়ে মানুষকে আশ্রয় দিচ্ছি, খাবার দিচ্ছি। আমি এই গ্রামের প্রধান মাথা, আর তুই এসেছিস কচুরিপানার গল্প শোনাতে? আপনি গ্রামের মাথা নন, আপনি সুযোগ সন্ধানী। আপনি শুধু আপনার নিজের লোকদের নৌকা তুলেছেন, বাকিরা গাছের ডালে চালের উপর না খেয়ে মরছে, সেদিকে আপনার কোনো খেয়াল নেই। মুখ সামনে কথা বল রতন, আমার দয়ায় তোরা বেঁচে আছিস। বেশি বাড়াবাড়ি করলে তোদের ওই টিভি থেকেও তাড়িয়ে দেব। যা যা, এখান থেকে দূর হ। তোর পাগলের প্রলাপ শোনার সময় আমার নেই। দাঁড়াও রতন, আরুল, তোমার কথা শেষ হয়েছে? এবার আমি দুটো কথা বলি। আপনি মুরব্বী মানুষ ফজল চাচা, আপনি যা বলবেন আমরা শুনবো, কিন্তু আপনি পাগলের কথায় কান দেবেন না। কে পাগল আর কে নয় সেটা সময়ই বলে দেবে, কিন্তু আমি রতনের কথার মধ্যে যুক্তি খুঁজে পাচ্ছি। বিপদের সময় নতুন পথেই খুঁজতে হয়। বসে থেকে মৃত্যু গুনলে তো চলবে না। কচুরিপানা যদি নাও টেকে, তাহলেও চেষ্টা করে মরার মধ্যে একটা শান্তি আছে, কিন্তু বিনা চেষ্টায় মরে যাওয়াটা কাপুরুষতা। আপনি ওর দলে ভিড়লেন? আমি কোনো দলে নেই হারুন, আমি সত্যের পক্ষে, আমি চেষ্টার পক্ষে। রতন, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আবার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি তোমাকে সাহায্য করব। ফজল চাচার কথায় গ্রামের কয়েকজন সাহসী যুবক এগিয়ে আসে। ফজল চাচা যখন বলেছেন, তখন এর মধ্যে নিশ্চয় কিছু আছে। আর সর্দারের নৌকায় তো আমাদের জায়গা হবে না। বসে থেকে মরার চেয়ে রতন ভাইয়ের সাথে চেষ্টা করে দেখতে দোষ কি? রতন ভাই, আমিও আপনার সাথে আছি। কিন্তু যদি সব পরিশ্রমী জলে যায় তখন কি হবে? তখন না হয় একসাথে ডুববো,
কিন্তু আমার মন বলছে আমরা ডুববো না, আমরা ভাসবো। ধন্যবাদ চাচা, ধন্যবাদ রফিক ভাই। যারা আমার উপর বিশ্বাস রাখছো তাদের আমি কথা দিচ্ছি আমরা সফল হবই। চলো, আর এক মুহূর্ত দেরি নয়, আজ থেকে আমাদের কাজ শুরু। দেখে নিস, দুদিন পরেই এরা সব কুকুরের মতো ভেসে উঠবে, তখন আমার কাছেই আসতে হবে। উফ, আর তো পারি না রতন ভাই, হাত পা সব অবশ হয়ে গেছে, পিঠটা টনটন করছে। আরেকটু ভাই, মনের জোর হারিও না, আমাদের স্বপ্নের ভিত তৈরি হচ্ছে, এই কষ্টই একদিন আমাদের শান্তি দেবে। এই তো কচাই পাড়া তো শেষই হচ্ছে না, যত আনি মনে হয় নদী তত খালি। খালি হবে না, স্রোতের সাথেও আরো আসছে। তোমরা শুধু স্তরের উপর স্তর দিয়ে যাও, এক স্তর কচুরিপানার পর এক স্তর পলিমাটি আর খড় ছিটিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি জমবে আর শক্ত হবে। গজল চাচা কথা শুনো সবাই, উনি যা বলছেন ঠিকই বলছেন। কি খবর বুদ্ধিমানেরা, তোমাদের জ্যান্ত দ্বীপ কত দূর? এখনো কি বেশি আছে, নাকি তলার দিকে যাওয়া শুরু করেছে? সরকার, ওনারা তো জলের উপর নতুন এক দেশ বানাচ্ছেন, আমরা সব মূর্খরা তো বুঝবো না। কান দিও না সব কথায়, কাজ করে যাও, আমাদের কাজই ওদের জবাব দেবে। আর কতদিন, আর কত কচুরি বানা লাগবে? আমার তো মনে হচ্ছে আমরা শুধু পন্ড শ্রমই করছি, এটা আদৌ টিকবে তো? আপনি বাঁচাচ্ছে দেখে বলেছে, ধাপটা তো নরমই রয়ে গেছে, এর উপর দাঁড়ালেই তো ডেবে যায়, ঘর বানাবো কি করে? আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, তোমাদের মনে সন্দেহ জাগছে, কিন্তু আমরা তো প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা দিন। কিন্তু রোদ উঠবে কবে? আকাশে তো শুধু মেঘ আর মেঘ। ধৈর্য ধরো বাবা, ভালো কিছু তৈরি হতে সময় লাগে। তোমরা কি ভুলে গেছো আমরা কেন এই কাজ শুরু করেছিলাম? আমাদের সন্তানদের একটা শুকনো আশ্রয় দেওয়ার জন্য। উনি ঠিকই বলেছেন, আমরা যদি এখন থেমে যাই তাহলে হারুন সর্দারের কথা সত্যি হয়ে যাবে। না, আমরা হারবো না, চলো সবাই আবার কাজে লেগে পড়ি। তারা বনাঞ্চল থেকে কেটে আনা শক্ত তল্লা বাঁশ দিয়ে ঘরের কাঠামো তৈরি করে। খুঁটিগুলো আরো গভীরে পুঁততে হবে, ধাপের অন্তত 3-4টা স্তর ভেদ করে নিচে যেতে হবে, তাহলে ঝড়ো বাতাসে নড়বে না। ঠিক আছে চাচা, সবাই মিলে ধরো এটা, 1, 2, 3। বাহ, পায়ের নিচে মাটিটা তো বেশ শক্ত মনে হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি যে আমরা কচুরিপানার উপর দাঁড়িয়ে থাকবো। দেখেছিস চিনুক, তোর কথাতেই কত বড় একটা কাজ হয়ে গেল। এটা তো আমাদের সবার নতুন বাড়ি হবে, আমাদের ভাসমান বাড়ি, কি মজা! সর্বনাশ, যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে, জলের তোরে ওদের নৌকা নির্ঘাত উল্টে গেছে। এখনই কিছু একটা করতে হবে রতন, ওরা আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক, বিপদের সময় তো ওরা আমাদেরই গ্রামের মানুষ। অবশ্যই চাচা, তোমরা সবাই এখানে থাকো, আমি আর কয়েকজন মিলে দেখছি কিছু করা যায় কিনা। দড়িয়ার বাঁশ নিয়ে আয় সবাই। আমি আমি এখন কিছু বলতে হবে না সর্দার সাহেব, আগে একটু সুস্থ হয়নি, আপনারা সবাই নিরাপদে আছেন, এটাই বড় কথা। আমি তোমাকে পাগল বলেছিলাম, মূর্খ বলেছিলাম, তোমাকে আর তোমার লোকদের অপমান করেছি, আর আজ তোমার বানানো সেই পাগলামি আমাদের প্রাণ বাঁচালো। আমি খুব লজ্জিত রতন। যা হওয়ার হয়ে গেছে সর্দার, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নেই, এখন সবাই একসাথে থাকার সময়, একে অপরকে দৌড় দেওয়ার সময় নয়। আমাকে মাফ করে দিও ভাই সব,
আমি বুঝতে পারিনি। আজ থেকে আমিও তোমাদের সাথে আছি। এই ভাসমান বাড়ি শুধু তোমাদের নয়, আমাদের সবার। আমিও আমার সবটুকু দিয়ে এই বাড়িকে রক্ষা করব।